আইএলটিএস যারা প্রিপারেশন নিচ্ছেন বা নিতে চাচ্ছেন প্রত্যেকেরই একটা সুপ্ত ইচ্ছে থাকে যে আমি আইএলটিএস 7 স্কোর তুলতে যাচ্ছি, অথবা সত্যিকার অর্থেই তার আইএলটিএস 7 বা 7+ স্কোর প্রয়োজন। কিন্তু দেখা যায় যে বাস্তবতায় আসলে আমরা যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছি বিভিন্ন সময় প্রিপারেশন নিয়ে, তারা অনেকেই আসলে আমাদের এই কাঙ্ক্ষিত স্কোরটি তুলতে পারছি না, কেউ কেউ 4 থেকে 5বারও পরীক্ষা দিচ্ছি। তো আমার মনে হয় যে মূল পরীক্ষায় বসার আগে আমি আপনাদেরকে কিছু গাইডলাইন দিতে পারি, যে গাইডলাইনগুলো আপনি ফলো করলে হয়তো আপনার সেই কাঙ্ক্ষিত স্কোরটি চলে আসতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের এই ভিডিওর থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন যে আজকে আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে এ কমপ্লিট গাইড টু আইএলটিএস ব্যান্ড 7, মানে আইএলটিএসে ব্যান্ড স্কোর 7 বা 7+ পেতে হলে একটা সম্পূর্ণরূপে একেবারে শুরু থেকে সম্পূর্ণরূপে একটা গাইড আমি আপনাদেরকে আজকে দিব। আর যেহেতু একটি গাইড করব এবং আইএলটিএস 7 পাওয়ার জন্য, সুতরাং ভিডিওটা একটু লেন্দি হবে, একটু ধৈর্য সহকারে সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন। আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন তারা আশা করি যে আমার ভিডিওগুলো থেকে বেনিফিট নিতে পেরেছেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকের এই ভিডিওটি প্রথম ভিডিও হিসেবে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার আইএলটিএস এর উপরে করা পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। তো আসুন আমরা আমাদের মূল কথা চলে আসি যে আমরা কিভাবে, আমি এখনও আইএলটিএস প্রিপারেশন শুরুই করিনি, ধরলাম আমি এখনও আইএলটিএস প্রিপারেশন শুরু করিনি, বা আমার আইএলটিএসের একটা স্কোর দরকার, আমি বাইরে জিটি মানে বাইরে মাইগ্রেশনের জন্য যেতে চাচ্ছি, কিংবা আমি বাইরে পড়াশোনা করার জন্য যেতে চাচ্ছি, এই জন্য আমার একটা আইএলটিএসের স্কোর দরকার। আর যেহেতু আমার একটা আইএলটিএসের স্কোর দরকার, সুতরাং মাথায় প্রথমেই চিন্তা আসে যে আসলে আমি কোন কোচিংয়ে আইএলটিএস করব, বা কিভাবে আইএলটিএসটা শুরু করতে পারি, অথবা ইউটিউবে এটা নিয়ে ঘাটাঘাটি আমি করার চেষ্টা করে দেখি। এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অনেকেই এই কিউরিসিটি থেকেও কিন্তু এই ভিডিওটা হয়তো সাজেশনে পেয়েছেন যে আসলে আমি আইএলটিএস প্রিপারেশন নিতে যাচ্ছি, সো আইএলটিএস সম্পর্কে একটু জানি, রাইট? তো এই কারণে আমি চিন্তা করলাম যে আমি আপনাদেরকে একটা কমপ্লিট গাইড দিই। আপনি একেবারে সম্পূর্ণ, একেবারে মানে এখনও আইএলটিএস শুরু করেননি, এইখান থেকে আপনি আইএলটিএসের একেবারে মানে পরীক্ষায় বসা পর্যন্ত আপনি টোটাল কোন কোন ধাপে কি কি করতে পারেন তার উপরে আপনাকে একটা আইডিয়া আজকে আমি দেওয়ার চেষ্টা করব, যেটা অনুসরণ করলে আমি আশা করছি যে আপনার অবশ্যই একটা ভালো স্কোর আসার কথা। তো আসুন, প্রথমেই যখন আপনি প্রয়োজন ফিল করলেন যে আইএলটিএস তো একটা পরীক্ষা, তাই না? এটা সাধারণ স্বাভাবিকভাবেই মানুষ প্রয়োজন ছাড়া এই পরীক্ষাটা কেউ কিন্তু দিতে চায় না। আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন তার মানে আইএলটিএস আপনার দরকার, এই কারণেই আপনি কিন্তু এই ভিডিওটি দেখছেন। তো যেহেতু আপনি প্রয়োজন ফিল করেছেন আপনার আইএলটিএস করা দরকার, এখন আপনার কি করা উচিত? অর্থাৎ আইএলটিএসে একটা ভালো স্কোর আপনি তুলতে যাচ্ছেন, সো আপনার জন্য আপনার হাতে মানে আপনি কয়দিন সময় নিয়ে আপনি আসলে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, কদিন পরে পরীক্ষা দিবেন, এগুলো নিয়ে আমাদের ভিতরে বেশ ডাউট কাজ করে বা সন্দেহ কাজ করে, বা আমরা আসলে সবসময় একটা কনফিউশনে থাকি যে আমরা আসলে কয়দিনে, কেউ বলে যে 1 মাসের প্রিপারেশনে সে আইএলটিএসে 7 পেয়েছে, আবার কেউ বলে যে আমি 6 মাস 7 মাস প্রিপারেশন নিয়েও আইএলটিএসে 5 পেতে পারিনি। এরকম অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলছে। কেউ কেউ বলছে আমি যে কোচিংয়ে ভর্তি হয়েছি কোচিংটা খুব খারাপ ছিল, কেউ কেউ বলছে না আমি যে কোচিংয়ে ভর্তি হয়েছি সেই কোচিংটা খুব ভালো ছিল। তো এক এক মানুষের এক এক ধরনের অভিজ্ঞতা আসলে এই আইএলটিএসের উপরে আছে। এবং ইভেন আমরা ইউটিউবে অনেক ভিডিও পাই যারা অনেকেই বলতেছে যে আমি 30 দিনে 7 পেয়েছি, আবার অনেকে বলছে যে না আমি আমার 7 পেতে পেতে প্রায় 7-8 মাস সময় লেগে গেছে। আসলে মূল বিষয়টা কি, এইটা নিয়েই আমি আপনাদের সাথে আজকে ডিসকাশন করব। তো আইএলটিএস যখন আপনি মানে প্রিপারেশন নেওয়ার প্ল্যানিং করবেন, ফার্স্ট আপনাকে একটা প্ল্যান করতে হবে। সো এই প্ল্যানটা নিয়ে মেনলি আজকে আমি আলোচনা করব যে হোয়াট শুড বি ইয়োর প্ল্যান। আপনার আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে আপনার প্ল্যানটা কি কী ধরনের হওয়া উচিত। আপনি প্রথম, আমি এটা কয়েকটা স্টেপে যদি ভাগ করি তাহলে স্টেপ 1 বা স্টেপ 1-এ আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি একটা রিসার্চ করবেন, অর্থাৎ একটা গবেষণা করবেন ছোটোখাটো। আমরা যখন কোনো একটা মোবাইল ফোন কিনি তখন কি করি, সেই মোবাইল ফোন কোনটা ভালো হবে, কোনটার কনফিগারেশন কী, সেটার উপর একটা গবেষণা করি না আমরা? এরকম আপনি আইএলটিএসের উপরেও একটা গবেষণা করবেন। এখন গবেষণাটা কী ধরনের হবে? এখানে দুটো গবেষণা হবে, একটা হচ্ছে আইএলটিএসের উপরে আর একটা হচ্ছে আপনার নিজের উপরে। আইএলটিএসের উপরে কেমন, আপনি আইএলটিএসের পুরো সিলেবাসটা বোঝার চেষ্টা করবেন যে আইএলটিএসটা কী, এটা কিভাবে পরীক্ষাটা দিতে হয়, এটাতে কি কি পার্ট থাকে, কোন কোন পার্টে কি কি ভাবে পরীক্ষা দিতে হয়। এবং এটার জন্য তো ইউটিউবে অনেক ভিডিও আছে, আমার এই চ্যানেলের ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখলে মোটামুটি আপনি আইএলটিএস জিনিসটা কি তার উপরে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। তাহলে আপনার একটা রিসার্চ হবে কিসের উপরে, আইএলটিএস উপরে। আপনি কিন্তু এখন আইএলটিএস ধরেননি, বাট আপনি ফার্স্ট রিসার্চটা করবেন হচ্ছে গিয়ে, বা প্রথম গবেষণাটা করবেন হচ্ছে আপনি আইএলটিএস উপরে। এখন ধরেন আপনি আইএলটিএস সম্পর্কে জানলেন যে আইএলটিএস টোটাল 4টি মডিউল। হ্যাঁ, এই 4টি মডিউলগুলো হচ্ছে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং। লিসনিংয়ে শুনে আপনাকে লিখতে হবে, রিডিংয়ে আপনাকে প্যাসেজ পড়ে তার অ্যান্সার দিতে হবে, রাইটিংয়ে আপনাকে দুটো প্যাসেজ বা প্যারাগ্রাফ লিখতে হবে,
তারপর হচ্ছে কি স্পিকিং একজন ইন্টারভিউয়ের সাথে আপনাকে কথা বলতে হবে। এইটা মোটামুটি আপনি জানলেন আইএলস সম্পর্কে। এখন কথা হচ্ছে যে এই আইএলস পরীক্ষাটার জন্য যে আপনি প্রিপারেশন নেবেন, আসলে আপনি ব্যক্তিগতভাবে কতটুকু প্রস্তুত, সাইকোলজিক্যালি কতটুকু প্রস্তুত, নলেজেবল দিক থেকে কতটুকু প্রস্তুত, এবং আপনি সময় দেওয়ার ব্যাপারে কতটুকু প্রস্তুত। এবার আপনি আপনার সেকেন্ড গবেষণাটা হচ্ছে আপনি আপনার নিজের উপরে করেন। নিজের উপরে কেমন? প্রথমে যে আপনি আইএলসের সিলেবাসটা জানলেন এটার ভালো খারাপ কঠিন সহজ সব বিষয়গুলো জানলেন। জানার পরে এখন আপনার নিজের উপরে রিসার্চ করতে হবে যে আসলে আপনার ইংরেজি লেভেলটা কতটুকু। আর নিজের এই ইংরেজি লেভেলটা যাচাই করার জন্য কোনো স্পেশালি কোনো মানে পরীক্ষা দেওয়ার বা কোর্স করার কোনো কিছু করার দরকার নেই। আপনি নিজেই বুঝতে পারবেন। আমি সহজ পন্থা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি ইংলিশ নিউজ পেপার নিয়ে সেটা রিডিং পড়বেন। রিডিং পড়ে আপনি ধরেন 15-20 মিনিট 10 মিনিট রিডিং পড়বেন বা একটা আর্টিকেল রিডিং পড়ার চেষ্টা করবেন। আপনি দেখবেন যে আপনার রিডিং পড়ে আপনি কতটুকু বুঝতে পারছেন। যদি আপনি 70 থেকে 80% বুঝতে পারেন, আবারও বলছি, যদি আপনি 70 থেকে 80% বুঝতে পারেন, আপনার আইএলস রিডিংয়ের বেসিক ভালো আছে। আইএলস মানে রিডিংয়ের বেসিক ভালো আছে, সরি আইএলস রিডিংয়ের না, আপনার রিডিংয়ের বেসিকটা ভালো আছে। একইভাবে আপনি দেখেন আপনি নিজে মানে ইংরেজি লিখতে পারেন কিনা। হয়তো লিখতে যে ভুল হবে, বাট লিখতে পারেন কিনা এটা আগে চেক করেন। যদি লিখতে পারেন, মোটামুটি যদি আপনি 1-2 পৃষ্ঠা লিখতে পারেন, আপনার মোটামুটি রাইটিং বেসিকটা ভালো আছে। এরপর আপনি দেখেন যে আপনি আসলে কনভারসেশন বা কারোর সাথে আপনি স্পিকিং করতে পারেন কিনা। হ্যাঁ, স্পিকিংয়ে খুব ভালো, খুব মানে ওই লেভেলের স্পিকার হতে হবে তা না, মোটামুটি আপনি কাজ চালাতে পারেন কিনা। যদি পারেন, আপনার বেসিক ভালো আছে। এবং সাথে হচ্ছে যে আপনি শুনে বুঝতে পারেন কিনা। ইংরেজি যখন আপনি বিদেশিদের নেটিভদের অনেক ইংলিশ ভিডিও আছে, সং আছে, অনেক কিছু আছে, বা আপনি মুভি শুনে দেখতে পারেন যে এটার 80% থেকে 90% আপনি বুঝতে পারেন কিনা। যদি আপনার এই 4টা জায়গায় আপনার স্কিল যদি বিলো 50 বা 60% হয়, যদি 50 বা 60%-এর নিচে হয়, তাহলে অবশ্যই আপনার বেসিকে একটু দুর্বলতা আছে এবং সেটা আপনাকে দূর করতে হবে। আর যদি এই জায়গায় যদি আপনার 60 থেকে 70% যদি আপনার ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মানে বেসিকের দুর্বলতা কম। আপনি চাইলে সরাসরি আইএলসের প্রিপারেশন নিতে পারেন। তাহলে প্রথম গবেষণাটা আপনি করলেন আইএলসের উপরে, আইএলস জিনিসটা জানলেন। আপনি এটার জন্য আপনি হয়তো 8-10 দিন সময় নেন, 8-10 দিন টানা ইউটিউবের ভিডিও দেখেন, ওয়েব ব্লগ পড়েন, হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিলের সাইটগুলোতে যান, আইডিপি সাইটে যান, আপনি বিভিন্ন সাইটে যে আইএলসের উপর একটা 10 দিনের একটা গবেষণা করেন। ধরলাম এটার বাজেটের টাইম হচ্ছে 10 দিন। এরপরে আপনি 2 থেকে 3 দিন আপনার নিজের উপরে গবেষণা করেন। নিজে ওই যে যেটা বললাম, রিডিং পড়েন, লিসনিং শুনেন, তারপরে হচ্ছে গিয়ে নিজে লিখেন, তারপরে নিজে বলার চেষ্টা করেন। যদি এগুলোতে যদি দেখেন যে না আপনার স্কিলটা, আপনি তো এটা অন্য কেউ লাগবে না, আপনি নিজেই তো বুঝতে পারবেন যে আপনার স্কিলটা কী। যদি দেখেন যে স্কিলটা বিলো 60%, তাহলে আপনি আগে বেসিক ইমপ্রুভ করেন। এখন বেসিক ইমপ্রুভটা আপনি কিভাবে করতে পারেন? বেসিক ইমপ্রুভ করার জন্য একেবারে সহজ। আপনি পার ডেতে 4 ঘন্টা করে সময় দিবেন, টানা 3 মাসের জন্য। টানা 3 মাস পার ডেতে 4 ঘন্টা করে সময় দিবেন। 1 ঘন্টা সময় দিবেন হচ্ছে রিডিং পড়ার ক্ষেত্রে। আপনি ইংলিশ নিউজ পেপার বা যে কোনো ধরনের জার্নাল বা যে কোনো গল্পের বই আপনি রিডিং পড়ার চেষ্টা করবেন। এবং সেই রিডিং পড়ে আপনি মানে এটা হচ্ছে টানা 1 ঘন্টা আপনি রিডিং পড়বেন এবং আননোন ভোকাবুলারিগুলো বের করে সেই ভোকাবুলারিগুলোকে মিনিং বুঝে আপনি বুঝে পড়ার চেষ্টা করবেন। রিডিং মানে হচ্ছে রিডিং পড়ে যাওয়া না, হ্যাঁ, এটার মিনিংটা বোঝা। এইভাবে আপনি রিডিং পড়ার চেষ্টা করবেন এবং এটা টানা 3 মাস চলবে। একইভাবে প্রতিদিন 1 ঘন্টা আপনি লিসনিং করবেন। ইউটিউবে প্রচুর নেটিভদের ইংলিশ লিসনিং ভিডিও পাওয়া যায়, সেগুলো শুনে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে লিসনিং করবেন এবং এটা টানা 3 মাস করবেন, মানে টানা 90 দিন করবেন আপনি, ঠিক আছে। একইভাবে রিডিং করবেন 90 দিন, প্রতিদিন 2 পাতা করে লিখবেন। এটা করবেন হচ্ছে মানে প্রতিদিন 1 ঘন্টা করে লিখবেন। এই 1 ঘন্টা 2 পাতা 3 পাতা যাই হোক, বিভিন্ন টপিকের উপর আপনি লেখার চেষ্টা করবেন, বা নিউজ পেপারে যা পড়তেছেন তার উপরেও আপনি লিখতে পারেন। এবং আপনি চেষ্টা করবেন প্রতিদিন 1 ঘন্টা করে ইংরেজিতে কথা বলার জন্য। এই কথা বলা, কিভাবে আপনি কথা বলবেন, কিভাবে আপনি লিখবেন, এটার উপরে আমার এই চ্যানেলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স আছে, আপনি সেই কোর্স ফলো করতে পারেন। স্পোকেন ইংলিশের কোর্স আছে, সেই কোর্স ফলো করতে পারেন। এই দুটো কোর্স ফলো করে আপনাদের স্পিকিং এবং রাইটিং এই দুটো ইমপ্রুভ করতে পারেন। আর রিডিং আর লিসনিংয়ের জন্য আপনার কোনো কোর্স করার প্রয়োজন নাই। এটার জন্য আপনি সরাসরি রিডিং আজকে থেকেই শুরু করে দিবেন এবং লিসনিংটাও আজকে থেকেই শুরু করে দিবেন। তার মানে প্রতিদিন আপনার এই 4 ঘন্টার সময়, এই 4 ঘন্টার সময় যদি আপনি আপনার নিজের মানে বেসিক ইমপ্রুভ করার পেছনে দিতে পারেন, আশা করি 3 মাসের ভিতরে আপনার বেসিকটা ভালো হয়ে যাবে। তবে যারা একটু সন্দেহের ভিতরে আছে, যে কনফিডেন্স পাচ্ছেন না, তারা চাইলে কোর্স করে নিতে পারেন। সাধারণত আমাদের দেশে 2ভাবে বেসিক কোর্সগুলো করানো হয়, ইংলিশের বেসিক কোর্স। একটা হচ্ছে গিয়ে স্পোকেন ইংলিশ কোর্স, ক্রিয়েটিভ রাইটিং কোর্স, ফনেটিক্স কোর্স। এই 3টা কোর্স করার মাধ্যমে বেসিক কোর্স করানো হয়। আরেক ধরনের কোচিং সিস্টেম আছে যেখানে হচ্ছে A1 A2 B1 B2 এইভাবে লেভেল করে তারপরে বেসিকটা করানো হয়। আপনার জন্য যেভাবে সুবিধা হয়, আপনি যদি কোচিংয়ে ভর্তি হতে চান, এইভাবে আপনি করতে পারেন। আমি অবশ্য একটু ডিফারেন্ট ওয়েতে করাই। আমি হচ্ছে কি একেবারে মানে বলতে পারেন ABC থেকে শুরু করে আমি একেবারে আইএলসের পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত একটা কোর্স আমি ডিজাইন করেছি। সেটা আমি আমার মতো করে বেসিক ইমপ্রুভ করাই, তারপরে হচ্ছে কি আমি আইএলসটা করাই।
সেটা আমারটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি করাই। তো বাংলাদেশে যে সিস্টেমটা আছে সেটা আমি আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে কি A1 A2 B1 B2 এই লেভেল অনুযায়ী আপনি কমপ্লিট করতে পারেন। অথবা আপনি চাইলে আপনি যেভাবে বললাম প্রতিদিন 4 ঘন্টা করে আপনি ইংরেজি বেসিক ইমপ্রুভমেন্টের পেছনে সময় দিবেন। এখন ধরলাম আপনার বেসিক ভালো হয়ে গেছে বা অলরেডি আপনার বেসিক ভালো আছে, এখন আপনি কি করবেন, স্টেপ 3-তে যে আপনি আইএলটিএস প্রিপারেশন নেবেন। স্টেপ 3-তে যে আপনি আইএলটিএস প্রিপারেশন নেবেন, এখন আবার আইএলটিএস প্রিপারেশন নেওয়ার আগে আপনাকে আইএলটিএস এর উপরে আরেকটা গবেষণা করতে হবে। গবেষণাটা কি, সহজভাবে আমি বলে দিই, সেটা থেকে ক্যামব্রিজের একটা বই নেবেন, বই নিয়ে পুরো একটা টেস্ট আপনি নিজেই যে দেওয়ার চেষ্টা করবেন। টেস্ট দেওয়ার পরে আপনি দেখবেন যে আসলে আপনি রিডিংয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করতে পারেন কিনা, অথবা আপনি দেখবেন যে আপনি লিসনিংয়ের কোশ্চেনগুলো সলভ করতে পারেন কিনা, আপনি রাইটিংটা নিজে নিজে লিখতে পারছেন কিনা। যদি আপনার কাছে মনে হয় যে না আপনি 20-30%ও পারছেন, তাহলে বা 40% পর্যন্ত আপনি পারছেন, তাহলে আমার মনে হয় যে আপনি নিজে নিজে চাইলে বাসায় বসে আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকে গাইডলাইন নিয়ে নিয়ে। আর যদি মনে হয় যে না আপনি ল্যাক অফ কনফিডেন্স, আপনি কনফিডেন্স পাচ্ছেন না, তাহলে আমি বলবো যে আপনি সেক্ষেত্রে কোচিংয়ের হেল্প নিতে পারেন, অর্থাৎ আপনি কোচিংয়ে ভর্তি হয়ে সেক্ষেত্রে কোচিংয়ে হেল্প নেবেন। তার মানে যাদের বেসিক ভালো তারা 6 মাসের মতো একটা সময় নিয়ে নেন। প্রথম 3 মাস হচ্ছে গিয়ে বেসিক, সরি, যাদের বেসিক খারাপ তারা 6 মাসের মতো একটা প্রিপারেশন নিয়ে নেবেন। প্রথম 3 মাসে হচ্ছে আপনি আপনার বেসিক ইমপ্রুভ করবেন, পরের 3 মাসে আপনি আইএলটিএস প্রিপারেশন নেবেন। আর যাদের বেসিক ভালো তারা সরাসরি 3 মাসের ভিতরে আইএলটিএস প্রিপারেশন নেন। এখন অনেকেই মানে বলে যে আমি তো, অনেকেই হয়তো বলতে পারে যে আমি 1 মাসে 1.5 মাসে 2 মাসে 7 পেয়েছি। হ্যাঁ, এটা অনেকেই বলতে পারে, কারণ তাদের বেসিকটা অনেক ভালো। আর যাদের ইংলিশ বেসিকটা ভালো না তারা কিন্তু 1 মাস 2 মাস 3 মাসের প্রিপারেশনে তারা 7 পাবে না, এটা সত্যি কথা, 7 পাবে না। তো এই কারণে আপনার বেসিকটাকে আগে ইমপ্রুভ করেন, যেভাবে বললাম স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1-এ যে আপনি গবেষণা করবেন আইএলটিএস এর উপরে, নিজের উপরে। স্টেপ 2-তে যে আপনি প্র্যাকটিস করবেন, বেসিকটাকে প্র্যাকটিস করবেন, এবং স্টেপ 3-তে যে আপনি সরাসরি আইএলটিএস প্রিপারেশন নেবেন। এবং আইএলটিএস প্রিপারেশন নেওয়ার আগে ক্যামব্রিজের বইগুলো কিনবেন। ক্যামব্রিজের বইগুলো কিনে সেখান থেকে একটা বই আপনি নিয়ে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যদি দেখেন যে এইটা সিস্টেমের সাথে আপনার নিজের খাপ খাইয়ে নেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে, সো আপনি আইএলটিএস এর সরাসরি কোচিংয়ে ভর্তি হয়ে যাবেন। সেটা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে, যদি আপনার কাছে পছন্দনীয় যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানের কাছে আপনি আইএলটিএস কোর্স করতে পারেন, ঠিক আছে। আর যদি মনে হয় যে না আপনি নিজে নিজে ঘরে বসে প্রিপারেশন নেবেন, তাহলে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো ফলো করতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও আছে আইএলটিএস নিজে নিজে ঘরে প্রিপারেশন নেওয়ার জন্য, সেটার উপরে করতে পারেন। তাহলে আপনি স্টেপ 3-তে যে আপনি আইএলটিএস প্রিপারেশনটা নিলেন। এখন আইএলটিএস প্রিপারেশন নিলেই যে আপনি আইএলটিএস 7 পেয়ে যাবেন, যেহেতু আমি বলেছি কমপ্লিট গাইড টু আইএলটিএস, রাইট, 7 পেয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। এর আগে আপনি 4 ঘন্টা দিয়েছেন বেসিকের উপরে, এখন যদি আপনি আইএলটিএস 7 পেতে চান, যদি 3 মাস সময়ের মধ্যে পেতে চান, তাহলে আমি বলবো আপনার পার ডেতে নিয়ারলি অ্যাবাউট 6 ঘন্টা সময় দিতে হবে হচ্ছে কি আইএলটিএস এর পেছনে। এবং এটা হচ্ছে আপনার কোচিং বা আপনার ক্লাসের বাইরে। পার ডে যদি আপনি 6 ঘন্টা সময় দিতে পারেন, আশা করা যায় যে আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনি আইএলটিএসে 3 মাস 4 মাসের ভিতরে আপনি আইএলটিএসে একটা কাঙ্ক্ষিত স্কোর তুলতে পারবেন। এখন কথা হচ্ছে কি এই 6 ঘন্টা আপনি কীভাবে দিবেন, এর উপরে আমি এর আগে ভিডিও করেছি, তারপর আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আবার বলছি। সেটা হচ্ছে যে আপনি 6 ঘন্টার ভিতরে আপনি মোটামুটি 1 ঘন্টা করে সময় দিবেন প্রতিটা টপিকের উপরে, যেটা হচ্ছে আপনি জেনারেলি পারেন, মানে যেটা জেনারেলি আপনার হয়। সাধারণত আমাদের দেশে কি হয়, রিডিংয়ের মার্কটা কম আসে। রিডিং যখন প্রথম প্রথম কেউ প্র্যাকটিস শুরু করে, কারো কারো আছে যে 5-6টা হয়, কারো কারো আছে 10-12টা হয়, কারো কারো আছে 20-25টা হয়। যাদের প্রথম প্রথম 20-25টা হয় তারা হয়তো কোচিংয়ের হেল্প নিয়ে হোক বা নিজে একা একা প্র্যাকটিস করে হোক 30-32টা 40টা কোশ্চেনের ভিতরে সলভ করতে ফেলতে পারবে। কিন্তু যাদের হচ্ছে 5-7টা 10টা করে হয়, তাদের আমার সাজেশন থাকবে কোচিংয়ের হেল্প নেওয়াটা ভালো। অন্তত পক্ষে একটা মোটিভেশন পাওয়া যায়। আপনি গাইডলাইন কি পেলেন না পেলেন এর চাইতে বড় বিষয় আপনি একটা মোটিভেশন পেলেন, এটা আপনাকে হেল্প করবে পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। আর গাইডলাইন তো অবশ্যই প্রত্যেকটা কোচিং চেষ্টা করে আপনাকে ভালো গাইডলাইন দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি কোচিংয়ের মানে গাইডলাইন নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যখন যেহেতু আমি 6 ঘন্টার কথা বলেছি, তার মানে 3 ঘন্টা বলেছি হচ্ছে কি আপনার 3টা টপিকের উপরে, যেহেতু 4টা মডিউল, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, এর ভিতরে সবচেয়ে কঠিন যে মডিউলটা সেটার জন্য আপনি আলাদা করে 3 ঘন্টা সময় রাখবেন। আর যেই 3টা মডিউল আপনার জন্য সবচাইতে মানে ইজি মনে হয়, সেটার জন্য আপনি আলাদা করে প্রত্যেকটার জন্য 1 ঘন্টা করে 3 ঘন্টা করে সময় আপনি রাখবেন। যার কারণে যদি কঠিন মডিউলটার পেছনে যদি 3 ঘন্টা করে সময় দেন, আশা করি যে আপনার কঠিন মডিউলটা টানা 2 থেকে 3 মাস প্র্যাকটিস করলে আপনার অনেকটাই সলভ হয়ে যাবে। যদিও আমরা কোচিং যারা করাচ্ছি বা কোচিং যারা করায়, তারা সাধারণত মানে একসঙ্গে 4টা মডিউল করায় না, একটা একটা করে মডিউল করানো হয়। বা অনেকে আছে যে অনেক অনেক কোচিং আছে একটা মডিউল এখন করায়, আবার পরে আবার আরেকটা মডিউলের উপরে ক্লাস দিল, আবার আরেকটা মডিউলের উপরে ক্লাস দিল, মানে সাইমultaneously তারা একের পর এক বিভিন্ন মডিউলের উপরে ক্লাস দিয়ে যায়। যদিও আমি এভাবে করাই না, আমি হচ্ছে মডিউল বাই মডিউল করাই, মানে একটা মডিউল আগে ধরি, এটাকে কমপ্লিট করাই, তারপরে ওই মডিউলটা চলতে থাকে, এরপরের আবার 3টা মডিউল আমি শুরু করি। 3টা মডিউল একসাথে না, পরে আরেকটা মডিউল শুরু করি, এভাবে 2টা মডিউল শেষ হয়,
সেই দুটো মডিউলের উপরে প্র্যাকটিস চলতে থাকে এবং পরের মডিউলটা আবার আমি মানে মানে লেকচার দেওয়া শুরু করি। তো এইভাবে করে আমি করি। তো অন্যরাও হয়তো অন্য ভিন্নভাবে করাতে পারে। তো এখন আপনি যখন পার ডে 6 ঘন্টা করে সময় দিবেন এবং স্পেসিফিক আপনার উইক পয়েন্টে, মানে ধরলাম রিডিংয়ে আপনার উইক পয়েন্ট বা রাইটিংয়ে আপনার উইক পয়েন্ট, ওই পয়েন্টের উপরে যখন আপনি তিন তিন ঘন্টা করে পার ডে সময় দিবেন, দেখবেন যে আপনার সেই উইক পয়েন্টটা কিন্তু অটোমেটিক্যালি স্ট্রং হয়ে যাবে। এখন আইএলটিএসের ক্ষেত্রে আমাদের দেশে যেটা 7 পাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে আমাদের দেশে, স্পিকিং এবং লিসনিং এই দুটোতে আমাদের দেশের স্টুডেন্টরা খুবই ভালো করে। রাইটিংয়ে যেটা হয় গ্রামাটিক্যাল মিস্টেক করে, এস বাই এস মিস্টেক করে এবং টাস্ক অ্যাচিভমেন্ট হয় না। টাস্ক অ্যাচিভমেন্ট বলতে প্রশ্নে বলেছে এক, আপনি উত্তর দিয়েছেন আরেক, এই কাজগুলোর কারণে অনেক সময় রাইটিংয়ে ভালো স্কোর আসে না। আর রিডিংয়ে তো ম্যাথমেটিক্যাল মার্ক 40-এর ভিতরে আপনি যা পাবেন তার উপর আপনাকে একটা স্কোর কাউন্ট করবে। তো এই কারণে রিডিং আর রাইটিং এই দুটোতে আমাদের দেশের স্টুডেন্টরা তুলনামূলক খারাপ করে, মানে এখন পর্যন্ত যেটা আমার স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের রেশিও থেকে আমি বলছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, আপনার এই রিডিং এবং রাইটিংয়ের উপরে শুরু থেকে যদি আপনি একটু জোর দেন, শুরু থেকে যদি আপনি একটু প্র্যাকটিস ভালো করে করেন, আমার মনে হয় যে এই দুটো উইক পয়েন্টে যদি আপনি যদি অন অ্যাভারেজ যদি 6.5 করেও রাখতে পারেন, রিডিংয়ে 6.5 এবং রাইটিংয়ে 6.5 এবং লিসনিং এবং স্পিকিংয়ে যদি আপনি 7.5 করে রাখতে পারেন, তাহলে অন অ্যাভারেজ আপনার 7 চলে আসার কথা। আর যেহেতু স্পিকিং আর লিসনিংয়ে আমি বলেছি আমাদের দেশের স্টুডেন্টরা নর্মালি একটু ভালো করে, তো সেক্ষেত্রে আপনি এটা অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস করে যান। আমার মনে হয় না এটাতে আপনার এক্সট্রা কোনো অ্যাটেনশন দেওয়ার কোনো প্রয়োজন আছে। আপনি যদি স্পিকিং আর লিসনিং এই দুটো যদি মানে প্রতিদিন 1 ঘন্টা করে দুটাতে যদি সময় দিয়ে যান, আমার মনে হয় যে আপনার মোটামুটি আইএলটিএসে 7 চলে আসা, 7 বা 7.5 চলে আসার কথা। তাহলে ক্যারি করতে হবে কোনটা, আপনাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে হচ্ছে রিডিং আর রাইটিংয়ের উপরে। রিডিং আর রাইটিংয়ের উপরে হার্ডওয়ার্ক যেহেতু করতে হবে, সুতরাং এই জায়গাটা আপনি মনোযোগ বেশি দিবেন এবং যদি কোনো টিচারের হেল্প নেন, তাহলে টিচাররা যেভাবে গাইডলাইন দিচ্ছে সেভাবে সেই গাইডলাইনগুলো ফলো করে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করেন। যদি টিচারের হেল্প না নেন, তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলোর উপর আপনি করার চেষ্টা করবেন। তো যাই হোক, এটা হচ্ছে যে আপনি স্টেপ 4-এর কথা বললাম, যে স্টেপ 1-এ আপনি রিসার্চ করবেন, স্টেপ 2-তে আপনি বারবার কথাগুলো বলছি যাতে আপনাদের মাথায় ঢুকে যায়, ঠিক আছে? স্টেপ 1-এ আপনি রিসার্চ করবেন, স্টেপ 2-তে হচ্ছে আপনার বেসিক ইমপ্রুভ করবেন, স্টেপ 3-তে যে আইএলটিএস প্রিপারেশন নেবেন, স্টেপ 4-এ যে আপনি টাইম বাজেট করবেন, পার ডে কত ঘন্টা করে প্র্যাকটিস করবেন, কিভাবে করবেন, এটা হচ্ছে স্টেপ 4-এ। স্টেপ 5-এ যে এবার আপনি কি করবেন, মক টেস্ট দিবেন। আপনি পরীক্ষা যেখানেই দেন না কেন, অর্থাৎ আপনি যদি মানে ব্রিটিশ কাউন্সিলে দেন বা আইডিপিতে দেন, যেখানেই দেন না কেন আপনি মক টেস্ট দিবেন। আপনি যদি কোচিংয়ে প্রিপারেশন নেন তাও মক টেস্ট দিবেন, আপনি যদি নিজে প্রিপারেশন নেন তাহলে তো মক টেস্ট দেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক। কারণ আপনি রিডিং আর লিসনিংয়ে আপনার মার্কটা ধরতে পারলেও আপনি কিন্তু রাইটিং আর স্পিকিংয়ে কিন্তু আপনার নিজেকে অ্যাসেস করতে পারবেন না। এটা অবশ্যই আপনাকে কোনো একজন টিচারের মাধ্যমে অ্যাসেস করাতে হবে। যেহেতু একজন টিচারের মাধ্যমে অ্যাসেস করাতে হবে, সুতরাং মক টেস্ট দেওয়াটা খুবই জরুরি। আর কোচিংয়ে যেটা হয় সেটা হচ্ছে যে ধরেন যখন আপনি কোচিং করবেন তারা অবশ্যই কিছু মক টেস্ট ফ্রি দেয়। সেই মক টেস্টগুলো যদি আপনি দেন তাহলে আশা করা যায় যে আপনি ওইখান থেকে বুঝতে পারবেন যে আপনার। তবে মক টেস্টের ব্যাপারে আমি বলবো যে আপনারা একটা সেন্টারে আপনার মক টেস্ট দিবেন না। ইভেন আমি আমার স্টুডেন্ট যারা আছে যাদেরকে করাই তাদেরকে পর্যন্ত আমি বলে দিই যে শুধুমাত্র আমার কাছে মক টেস্ট যাতে তারা না দেয়, তারা যেন মানে আরও 2-1টা অন্য প্রতিষ্ঠানে যাতে মক টেস্ট দেয় তাদের নিজেদের সেলফ অ্যাসেসমেন্ট করার জন্য। তো এই জন্য আমি খুবই তাদেরকে মোটিভেট করি যে আপনারা শুধু আমার কাছে দিবেন না বা আমার প্রতিষ্ঠানে দিবেন না, অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতেও যদি দেন তাহলে আপনি আপনার মানে বুঝতে পারবেন, পার্থক্যটা বুঝতে পারবেন যে তারা কেমন ধরেছে, আমরা কেমন ধরেছি, আরেকজন কেমন ধরেছে। সো এটা আপনাদের জন্য গাইডলাইন থাকবে যে আপনারা আসলে চেষ্টা করবেন যে মক টেস্ট মানে বিভিন্ন কোচিংয়ে অন্তপক্ষে মিনিমাম 5টা মক টেস্ট দেওয়ার জন্য। মিনিমাম 5টা মক টেস্ট দিলে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যাবে। অনেকে আছে আইএস তো কিছুই না এটা ভেবে মানে খুব ওভার কনফিডেন্স নিয়ে তারপরে প্রিপারেশন নিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়ে ফেলে। আলটিমেটলি যখন দেখা যায় খারাপ হয়ে গেছে তখন দেখা যায় সময়ও নষ্ট, প্লাস মাঝখান থেকে 18,000 টাকাও নষ্ট হয়ে গেছে। তো এই কারণে এই ভুলটা যাতে আপনারা না করেন। তো আইএলটিএসে আসলে আপনি যখন 7 স্কোর তুলতে যাবেন অবশ্যই আপনাকে এক্সট্রা খাটতে হবে। হ্যাঁ, 6 বা 6.5-এর জন্য পার ডেতে 2 থেকে 3 ঘন্টা, এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আইএলটিএসের পড়ার রুটিন কেমন হওয়া উচিত। সেখানে আমি বলেছিলাম যে মোটামুটি পার ডেতে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা পড়লেই হয়। কিন্তু যদি আপনার 7 টার্গেট থাকে তাহলে আপনার 6 ঘন্টা প্লাস, মানে 6 ঘন্টা সর্বনিম্ন, 6 ঘন্টার উপরে আপনাকে পড়তে হবে। তার মানে বেসিক ইমপ্রুভ করার জন্য প্রথম 3 মাস 4 ঘন্টা করে পার ডে নিজের পড়া, এটা কিন্তু এটা কোচিংয়ের কোনো বিষয় না। কোচিং যা করবেন এটা এক্সট্রা, কিন্তু নিজের পড়া পড়তে হবে পার ডে 4 ঘন্টা করে। এবং যখন আপনি আইএলটিএস প্রিপারেশন নেবেন তখন 3 মাসের সময় যদি আপনি নেন, 3 মাসের ভিতরে পার ডেতে 6 ঘন্টা করে মিনিমাম আপনাকে পড়াশোনা করতে হবে। এরপর পরীক্ষার ঠিক 10 দিন আগে থেকে আপনি পারলে 10 থেকে 12 ঘন্টা করে প্র্যাকটিস করেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ইমপ্রুভ হবে। 10 থেকে 12 ঘন্টা করে আপনি প্র্যাকটিস করেন। আর আইএলটিএস
করতে যে রিডিংয়ের উপর আপনাকে অনেক বেশি গবেষণা করতে হবে, কোন কোশ্চেন টাইপটা কেমন, কিভাবে হয়েছে, হ্যাঁ এখানে এই অ্যান্সারটা এরকম কেন হলো, এটা এমন কেন হলো না, এবং কনফিউশনটা কোথায় তৈরি হয়, এগুলোর উপর আপনাকে অনেক গবেষণা করতে হবে। এই জন্য আপনাকে সময় দিতে হবে। কারণ আমি বলবো যে আপনার উইক পয়েন্ট যেগুলো আছে সেগুলোতে সময় বেশি দিয়ে আপনি যদি মোটামুটি একটু কাজ করেন, আমার মনে হয় যে একটা ভালো স্কোর আপনার আসার কথা। আপনি এক্সপেরিমেন্ট বেস আমার এই কথাগুলো 6 মাস যদি আপনারা একটু ট্রাই করে দেখেন, আমার মনে হয় যে আপনি ফেলিওর হওয়ার কথা নয়। এখন পর্যন্ত আমি ছাত্রদেরকে যেভাবে ট্রেন আপ করছি তাতে আমার বেসিক্যালি আমার ছাত্ররা ফেলিওর হয়নি এই পর্যন্ত। যারা 2-4 জন, তো এর সংখ্যা সব জায়গায় থাকবে। আমার ব্যাচে যে সব ছাত্র আইএলটিএস 7.5 পাবে তা না, হ্যাঁ এই সংখ্যাটা যে অনেক বেশি তাও না, ঠিক আছে। সবাই হয়তো ঠিক আছে কোচিংয়ে আমরা হাইলাইট করি, ঠিক আছে, কিন্তু একটা ব্যাচে আসলে কয়জন 7 পায় বা কয়জন 7.5 পায়। এখন আমি আপনাকে গাইডলাইন দিয়ে দিলাম, গাইডলাইন মানা বা না মানাটা কিন্তু আপনার বিষয়। আপনি মানলে পাবেন, না মানলে হয়তো আপনি পাবেন না। এর জন্য আপনি কোচিং বা টিচারকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। কারণ হচ্ছে কি আলটিমেটলি রেজাল্ট খারাপ করলে কিন্তু ভুক্তভোগী আপনি হবেন। হয়তো আপনার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে, না হলে হয়তো আপনি যেতে পারবেন না। তো আলটিমেটলি আপনি আপনার যে গাইডটা বললাম এই গাইডটা যদি ফলো করেন, আমার মনে হয় যে আপনি সহজে আইএলটিএসে 7 পাবেন। তো আমি আজকে আপনাকে 5টা স্টেপ বললাম, এই 5টা স্টেপ ফলো করে আপনার প্র্যাকটিস করে দেখেন। এবং যেখানে টিচারের হেল্পের দরকার সেখানে টিচারের হেল্প অবশ্যই নিতে হবে, অবশ্যই নিতে হবে টিচারের হেল্প। আর যেখানে মনে করেন যে আপনি নিজে পারবেন, দরকার নেই টিচারের হেল্প নেওয়ার, ঠিক আছে। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমি জানি না আমার এই আজকের সেশনটি আপনাদের কাছে বোরিং লেগেছে কিনা। যদি বোরিং লাগে তাহলে তার জন্য সরি, আর যদি ভালো লাগে তাহলে তার জন্য তো অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক এবং কমেন্ট আমি আশা করতেই পারি। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আরও যদি কোনো বিষয়ের উপরে ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা সলিউশন করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।